একদিকে মানুষ টানা ১৬ ঘন্টা লাইনে দাঁড়ায়ও তেল না পায়া পাম্পের কাছে বিছানা পাইতা ঘুমায়। লোডশেডিং এর অবস্থা অনেক জায়গাতেই এমন, মানুষ নিজের মোবাইলটা পর্যন্ত সারাদিনে ঠিকভাবে চার্জ দিতে পারতেছে না। সেই জায়গায় বর্তমান সরকারি দলের মিডিয়া সেল থেকে এমনভাবে পোস্ট দেওয়া হইতেছে যেন দেশ জ্বালানি সংকট মোকাবেলায় খুবই সফল। তেলের ক্রাইসিস আর লোডশেডিং এর মাঝে দিয়ে বর্তমান সরকার এমন একটা কাজ করে ফেলছে যেটা নিয়ে সমালোচনা হওয়া জরুরি এবং মানুষ করতেছেও। শেখ হাসিনার মতন স্বৈরাচার যাতে আবারও মাথা চারা দিয়ে উঠতে না পারে, এর জন্য ইউনূস সরকার গত ১.৫ বছরে মোট ১৩৩টা অধ্যাদেশের অনেকগুলা নিয়ে আসে। এর মধ্যে অনেকগুলা বিএনপি সংসদে আটকায় দিছে। তার মানে এই মুহূর্তে এইগুলা আর বাস্তবায়িত হইতেছে না। আর মানুষের মনে প্রশ্ন আসতেছে, বর্তমান সরকার কেন বিচার বিভাগকে স্বাধীন করতে দিতেছে না? দুর্নীতি দমন কমিশন দুদক আর মানবাধিকার কমিশনের মতন জায়গাগুলা কি আগের মতন সরকারের পুতুল হয়েই থেকে যাবে? মানবাধিকার কমিশনের সব সদস্য একসাথে খোলা চিঠি দিয়ে কেন পদত্যাগ করলেন বর্তমান সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে? মানে সরকার পুরাই 6-7 অবস্থা বানায় রাখছে এই দেশটার। ছোট করে এটা বোঝানো বেশ কঠিন। আমি সহজ করেই ভিডিওতে বুঝাবো বর্তমান সরকার এক্স্যাক্টলি কোন কোন অধ্যাদেশ পাশ করায় নাই আর এতে করে আমাদের কি কি অসুবিধা হইতে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও এর জাস্টিফিকেশনে কি বলা হইতেছে, এই পুরা ব্যাপারটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, আপনারা তো জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। ওরা গত ১.৫ বছরে মোট ১৩৩টা অধ্যাদেশ আনে। প্রশ্ন, অধ্যাদেশ জিনিসটা কি? কোন দেশে যখন জাতীয় সংসদ না থাকে, ডক্টর ইউনূসের সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, এখানে কোনো সংসদ সদস্য নাই, কোনো মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই। এই সময়ে রাষ্ট্রপতি জরুরি যেই আইনগুলা জারি করে এইগুলাকেই অধ্যাদেশ বলে। সো গত ১.৫ বছরে যত আইন আসছে এগুলা কিন্তু আইন না, এগুলা অধ্যাদেশ। এখন এই অধ্যাদেশের একটা সমস্যা আছে। এগুলা হইতেছে অস্থায়ী আইন, টেম্পোরারি। যতদিন সংসদ নাই ততদিন এগুলা আছে। যখন সংসদ বসবে এই অধ্যাদেশগুলা স্থায়ী হবে কি হবে না এইটার জন্য সংসদের অনুমোদন লাগবে। মানে সংসদরে বলতে হবে ওরা যে আইনগুলা কইরা দেয়া গেছে এগুলা আমরাও রাখতে চাই। আর এটা কতদিনের মধ্যে? সংসদ শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদ যদি অনুমোদন দিয়া দেয় এগুলা স্থায়ীভাবে থাকবে, তাইলে এগুলা আইন হয়ে গেল, আর অধ্যাদেশ থাকলো না। আর যদি এই ৩০ দিনের মধ্যে এই অধ্যাদেশগুলা সংসদের অনুমোদন না পায় অথবা সংসদে এই আইনটা উত্থাপনই করা না হয়, তাইলে সেটা আর আইন থাকে না, অটো বাতিল হয়ে যায়। তাইলে এখন সরকারে কে আছে? বিএনপি। ওই ১৩৩টা অধ্যাদেশকে আইনে পরিণত করবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপির হাতে সময় ছিল গত ১০ এপ্রিল পর্যন্ত। তো সরকার কি করছে জানেন? এই অধ্যাদেশগুলোর মধ্যে ৯৭টা সরাসরি বিল আকারে আর ১৩টা সংশোধিত আকারে সংসদে উত্থাপন করছে। তো এই ১৩৩টার মধ্যে ১১০টা অধ্যাদেশই পাস হয়ে যায়। সরকার বলছে আচ্ছা ইউনূস সরকারের এই জিনিসগুলো আমরা রাখবো, সমস্যা নাই। এইগুলার মধ্যে ছিল জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের পুনর্বাসন বিলের মতন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল ছিল আসলেই, যে বিষয়টা ভালো। কিন্তু সমস্যা হইছে বাকি অধ্যাদেশগুলা নিয়া। বাকিগুলার মধ্যে ৭টা অধ্যাদেশ রহিতকরণ সংক্রান্ত বিল হিসেবে উপস্থাপন করা হইছে আর ১৬টা অধ্যাদেশ সংসদে উপস্থাপনই করা হয় নাই। আর আগেই কি বলছি, যেহেতু এই অধ্যাদেশগুলা সংসদ শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদে তোলা হয় নাই, মানে ১০ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে তোলা হয় নাই, এইজন্য এই ১৬টা অধ্যাদেশ অটো ল্যাপস, অকার্যকর হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে। যদিও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এগুলো বাতিলের পিছনে কারণ হিসাবে বলছেন এই আইনগুলার আরো যাচাই বাছাই করা প্রয়োজন। আমি একটা একটা করে ব্যাখ্যা করি কোনগুলা বাদ গেছে। বাদ যাওয়া অধ্যাদেশগুলোর মধ্যে ২টা অধ্যাদেশ ছিল বিচার বিভাগের স্বাধীনতার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, আরেকটা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। এই অধ্যাদেশগুলোতে কি বলা ছিল? একটা স্বাধীন প্রতিষ্ঠান সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল থাকবে, এইটা থাকবে প্রধান বিচারপতির আন্ডারে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগের নিয়োগের জন্য যে বিচারক থাকে সেইটা বাছাই করবে এই কাউন্সিল। কিন্তু এই বিলটা বিএনপি বাতিল করে দিয়েছে। তাইলে প্রশ্ন, আগের অবস্থাটা কি ছিল আপনি একটু আমারে বলেন। প্রধান বিচারপতি যে থাকে আদালতে, উনারে কে অ্যাপয়েন্ট করে বলেন তো? সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুযায়ী এইটা করে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। এইটার বাইরে হাইকোর্টের বাকি সকল বিচারপতি নিয়োগ দেন ৪৮(৩) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে। বুঝতেছেন আপনি? কোর্টের মেইন মানুষগুলারে নিয়ন্ত্রণ করতেছেন প্রধানমন্ত্রী। এই বিচার বিভাগ তো কোনোদিনই স্বাধীন হবে না। এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকার বলছিল যে না, প্রধানমন্ত্রীর হাতে সর্বময় ক্ষমতা দেওয়া হবে না। ওরা একটা স্বাধীন জুডিশিয়াল কাউন্সিল নিয়ে আসে এই কারণে, যেই অধ্যাদেশটাই বিএনপি বাতিল করছে। কাজেই বিচার বিভাগের নিয়োগ কিরকম থাকলো? সেই আগের
মতনই। আরেকটার নাম কি বলছি? সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলছে সুপ্রিম কোর্টকে সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা করে নতুন একটা সচিবালয় তৈরি করা হবে। আর ওই সচিবালয় থেকেই বিচারকরা কখন প্রমোশন পাবে, কে কোন জায়গায় বদলি হবে, ছুটি হবে, এইসব জিনিসগুলো পরিচালনা করবে। একই সাথে নিম্ন আদালত নিয়ন্ত্রণের পাশাপাশি বাজেট ব্যবস্থাপনার দায়িত্ব এই সচিবালয়ের হাতে থাকবে। এই অধ্যাদেশটা পাশ হইলে কি হইতো? ধরেন কোনো বিচারককে বদলি করা হবে, ঢাকা থেকে একদম পঞ্চগড় পাঠায় দেওয়া হবে। এই ক্ষমতাগুলো তখন এককভাবে সরকারের হাতে থাকতো না। সেম কথা আমাদের প্রমোশনের ক্ষেত্রেও। এই জন্য এখন কিন্তু স্বাভাবিকভাবেই প্রমোশনের লোভে কিংবা বদলির ভয়ে বেশিরভাগ বিচারক সরকারের বিরুদ্ধে রায় দিয়ে তাদের চোখে খারাপ হইতে চাইবেন না। খুবই স্বাভাবিক। এন্ড বিএনপি সেই অধ্যাদেশ বাতিল করে এই কাজটাই করছে। এই ব্যাপারে জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপি নাজিবুর রহমান বলেন, আগে মন্ত্রণালয়ের কথা না শুনলে বিচারকদের খাগড়াছড়ি বদলি করা হতো, সেটা আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। অথচ নির্বাচনের সময় বিএনপির ৩১ দফার ৯ নম্বর দফাতে আপনি দেখেন কি বলা আছে, এখন স্ক্রিনে দেখতেছেন। মানে বর্তমান সরকারি দল কিন্তু ৩১ দফায় বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার কথা বলছে, কিন্তু বাস্তবে ক্ষমতায় আসার পরে এইটা আর করতেছে না। যদিও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলছেন সুপ্রিম কোর্টের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে পরবর্তীতে বিল আনা হবে। এই জিনিসটা একটু সহজভাবে বুঝাই। বিএনপি এখন হইল চট্টগ্রামের মানুষদের মেজবান খাওয়ার মতন আচরণ করতেছে। আপনি খাস চাটগাঁয়া যে কোনো মানুষের মেজবান খাওয়ান, যত ভালো মেজবানি গরুর মাংসই হোক না কেন, চট্টগ্রামে একদম খাস বাবুর্চি মরা মানুষের জিয়াফতে যে মেজবানটা বানায়, ওই মেজবান ছাড়া অন্য কোনো মেজবান তাদের ভালো লাগবে না। ওইটাই আসল মেজবানি গরুর মাংসের রান্না। এটা অনেক চাটগাঁয়া মানুষ বলে। আমি চাটগাঁয়া খাবারের উপর একটা আলাদা ভিডিওই বানাইছিলাম। বিএনপি এখন অনেকটা এরকম করতেছে। যত ভালো অধ্যাদেশই হোক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এটা দিয়ে গেছে, আমরা এইটারে এইভাবে তুলব না সংসদে, এইটারে নিজেদের মতন আরো মডিফাই কইরা আমরা যেটারে ভালো বলবো ওইভাবেই তোলা হবে সংসদে। এই কম্পারিজন দিছি বলে চট্টগ্রামের মানুষজন আবার রাগ কইরেন না। উপস, সরি, আমি তো ভুলেই গেছিলাম সালাউদ্দিন আহমেদ নিজেও যে চাটগাঁয়া। আপনাদের অনেকেই মনে প্রশ্ন আসতে পারে, আমি জানি আমি আজকে কেন হ্যাট করে ভিডিও বানাইতেছি। খুব সহজ লজিক, আমি এখন নট আউট নোমান ভাইয়ের ভক্ত, যেহেতু ওনাদের তিনজনকে নিয়ে খুব রিসেন্টলি আমি একটা ভিডিওই বানাইছি। কেউ আবার অন্য কোনো কারণ ভাবতে যায় না। তবে তাই বলে আবার ওনার মতন লম্বা চুল আর এত লম্বা দাড়ি আমি রাখতে যাইতেছি না, এটা শিওর থাকেন। এরপরে বাতিল যে অধ্যাদেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুম প্রতিরোধ। ২০২৫ সালের ৭৩ নম্বর অধ্যাদেশ হিসেবে এটা আসে। এই অধ্যাদেশে বলা হয় গুম হইতেছে একটা চলমান অপরাধ হবে, মানে এমন অপরাধ যেটা একবারে শেষ হয়ে যায় না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। সরকার এটারে তোলে নাই, মানে বাতিল হয়ে গেছে। বাতিল করার পিছনে দুইটা যুক্তি দেয়। এক, জাতীয় নিরাপত্তার কারণে আটককে গুমের সংজ্ঞা থেকে বাদ দিতে হবে, কিন্তু এখানে বিরোধী দলের মত হইল যে কারণেই হোক কোনো সংস্থা বা বাহিনী কাউকে আটক করে ২৪ ঘন্টার মধ্যে আদালতের সামনে উপস্থাপন না করলে সেটা সংবিধানের লঙ্ঘন। ২ নম্বর পয়েন্টটা আরো সিরিয়াস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো বিরুদ্ধে কোনো তদন্ত করতে হইলে বা তাদেরকে গ্রেফতার করতে হইলে সরকারের অনুমতি নেওয়া লাগবে। এখন একটা জিনিস চিন্তা করেন তো, আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি গুমের অভিযোগ ছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। এখন মনে করেন আপনাকে জিয়াউল আহসান গুম করলো, এখন আপনার পরিবার তার এগেইনস্টে মামলা করলো, তার এখন তদন্ত হবে, কিন্তু পরিবার দেখলো তদন্ত হওয়ার আগে সরকারের অনুমতি নেওয়া লাগবে। সরকার কি কখনো অনুমতি দিবে জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত করার জন্য? যদি গুমগুলা সরকারের ইন্ধনেই হয়ে থাকে, কখনোই দিবে না, কারণ সে তো নিজেই সরকারের অংশ ভাই। এই অধ্যাদেশটা বাতিল করা কখনোই উচিত হয় নাই। এমনকি গুম সংক্রান্ত এই অধ্যাদেশ স্থগিত করার বিরুদ্ধে আপত্তি জানাইছেন সার্জিস আলমের সাথে নির্বাচন করা বিএনপি দলীয় সংসদ সদস্য এবং কমিটির সদস্য নওশাদ জমির। এর পিছনে তার যুক্তিও তুলে ধরছেন বিশেষ কমিটির কাছে। তবে এই আইনটা কেন পাশ হয় নাই, এর পিছনে রাষ্ট্রীয় বাহিনী আর আমলাতন্ত্রের একটা ইন্ধন আছে, এইটা দেখতেছেন ঐকমত্য কমিশনের সদস্য এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। উনি বলেন, যেই অধ্যাদেশগুলা বাদ দেওয়া বা রিভিউ এর নামে ফেলে দেওয়ার পায়তারা চলছে বা কমিটি থেকে এই ধরনের সুপারিশ এসেছে, সেগুলো আমলাতন্ত্রের পর্যালোচনার উপর ভিত্তি করে হচ্ছে। এখানে মূল প্রতিরোধক শক্তি হচ্ছে আমলাতন্ত্র। বুঝেই যাইতেছেন এখানে কার ইশারায় কি চলতেছে। সরকারি লোকজন নিজেদের ক্ষতি হয় এইরকম অধ্যাদেশ আনতে চাইবেই না। এই গুম কমিশনের মতন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশও আসে ২০২৫ সালে, কিন্তু বর্তমান সরকার এই অধ্যাদেশ পরিবর্তন করে আগের ২০০৯ সালের হাসিনা আমলের মানবাধিকার কমিশন আইনে ফেরত যাইতেছে। এইটার পিছনে তাদের লজিক হইতেছে, মানবাধিকার কমিশন যদি কোনো মন্ত্রণালয়ের আন্ডারে না থাকে তাইলে তাদের তদারকি কেমনে হবে। এখানে তাসনিম জারাপ একটা
একটা কোশ্চেন করছেন, মানবাধিকার কমিশনের মূল কাজ কি? রাষ্ট্র বা সরকারের কোনো বাহিনী আমাদের মতো নাগরিকের কোনো অধিকার যদি হরণ করে, তাইলে সেটার একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত করা। এখন এই কমিশনটাই যদি কোনো সরকারি মন্ত্রণালয়ের আন্ডারে থাকে, তাইলে তারা স্বাধীনভাবে কেমনে কাজ করবে? আর এইখানেও গুম কমিশনের মতন সেম কাহিনী। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত বা গ্রেফতার করতে হইলে সরকারের অনুমতি লাগবে। বিষয়টা অনেকটা এমন, একটা ছেলে রাস্তায় আপনারে মারছে, আপনি তার বাবা বা গার্জিয়ানের কাছেই বিচার দিতে হবে আপনাকে, আঙ্কেল আঙ্কেল আপনার ছেলে আমাকে মারছে, আপনার ছেলের বিরুদ্ধে তদন্ত করা লাগবে, এটার অনুমতি আপনি দেন। কি লজিক একবার চিন্তা করেন। এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে হবে? সদস্য বাছাইয়ের যে কমিটি, ২০০৯ সালের আইনে এখানে সরকারি দলের একটা একচেটিয়া আধিপত্য ছিল। কিভাবে? সভাপতিত্ব করতেন মাননীয় স্পিকার, আর এই বাছাই কমিটিতে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রী পরিষদ সচিব আর সরকারি ও বিরোধী দলের একজন করে সদস্য থাকার বিধান ছিল। মানে সভাপতিকে বাদ দিলেও ৬ জনের মধ্যে ৫ জনই সরকারি দলের। আর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালে যে চেঞ্জটা করছিল, এই কমিটির সভাপতি হবেন প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, আর সদস্যদের মধ্যে থাকবেন মন্ত্রী পরিষদ সচিব, সরকারি দলের একজন সদস্য, বিরোধী দলের একজন সদস্য, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন নাগরিক প্রতিনিধি, একজন সাংবাদিক প্রতিনিধি আর একজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি। মানে পুরো জিনিসটারে কেমনে ব্যালেন্স করা হয়েছিল দেখেন। একচেটিয়া সরকারি আধিপত্যটারে সরায় ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন এইটা বাতিল করার কারণে এই কমিশন সেই আগের ২০০৯ সালের যে হাসিনা আমলের কমিশন ছিল ওই রকম হয়ে যাইতেছে। ৯ এপ্রিল ২০০৯ সালের এই বিল পাশের প্রস্তাবের বিরুদ্ধে এনসিপি এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০২৪ সালের মে মাসে এই বিল উত্থাপিত হলে এই সংসদে এমন কোনো সদস্য নেই যে এর বিরোধিতা করতেন না। আজকে সময় পাল্টেছে, ঋতু পরিবর্তন হয়েছে, চেয়ার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে, আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, এই বিলের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন। এইটার জবাবে তাইলে আইনমন্ত্রী কি বলছেন শুনি। ২০০৯ সালের এই আইন সাময়িকভাবে ফিরিয়ে আনা হচ্ছে যাতে দেশে মানবাধিকার কমিশন থাকে, এবং ২০২৫ অধ্যাদেশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আরো পরামর্শ যাচাই বাছাই প্রয়োজন। এরকম বাতিলের পক্ষে আরো কয়েকটা উনি লজিক দিয়েছেন। তবে বর্তমান মানবাধিকার কমিশন সরকারের এই লজিক গুলারে একেবারেই ভুল বলছে। কমিশনের সকল সদস্য খোলা চিঠি দিয়া পদত্যাগ করছেন। আপনি ঘটনার গ্র্যাভিটিটা ধরতে পারতেছেন? সবাই খোলা চিঠি দিয়া পদত্যাগ করছে। এইবার আসেন ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংক লুটের বিষয়টা সামনে আইনে এনসিপি নেতা আসিফ মাহমুদ তার ১২ এপ্রিলের একটা ফেসবুক পেজের লেখায় লেখেন, ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের ৩৫,০০০ কোটি টাকা সহ ৪টি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। এটা কেন বলছে? তার পিছনেও একই রকম আরেকটা অধ্যাদেশের কাহিনী আছে। অন্তর্বর্তী সরকারের সময় করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ গত শুক্রবার ১০ এপ্রিল সংসদে আইন আকারে পাশ হয়, কিন্তু বিএনপি সরকার এই অধ্যাদেশে নতুন একটা ধারা যোগ করে দেয়। নতুন আইনের ১৮ ক ধারায় বলা হয়েছে, একীভূত ব্যাংকগুলোর সাবেক মালিকরা সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া অর্থের মাত্র ৭.৫% ঋণ শোধ করে মালিকানা ফেরত পাওয়ার আবেদন করতে পারবে। মানে কি বুঝতেছেন? ২.২ কোটি টাকা লুট করছে মনে করেন এস আলম। এখন সরকারের দেওয়া প্রায় ৩৫,০০০ কোটি টাকার মাত্র ৭.৫%, মানে ২৬০০ কোটি টাকা দিয়া তারা হারানো ব্যাংক ফেরত পাবে। বাকি ৯২.৫% অর্থ বাকি ২ বছরে মাত্র ১০% সরল সুদে পরিশোধ করলেই হবে। একীভূত হওয়া এই ব্যাংকগুলার মোট ঋণ ১,৬৫,৭৮১ কোটি টাকা। সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দেওয়া তথ্য মতে বাংলাদেশের টপ ২০টা ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টাই এস আলমের বা তার সাথে সংশ্লিষ্ট। এখন এইরকম একজন বিখ্যাত ব্যক্তি যে একাই কয়েকটা ব্যাংক ধ্বংস করে ফেলছেন, তার কাছ থেকে মাত্র ৭.৫% টাকা নিয়ে ব্যাংকগুলো আবার তার হাতে দিয়া দেওয়া, এই জিনিসটা একটু অস্বাভাবিক মনে হইতেছে না আপনার কাছে? বিষয়টা অনেকটা এমন হয়ে গেছে, আপনার ছাগলের দেখাশোনা করার দায়িত্ব আপনি দিতেছেন বাঘ বা শিয়ালের কাছে। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, ব্যাংকিং খাতের সংকটের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার বদলে এই ধারা অপরাধীদের পরোক্ষভাবে পুরস্কারের সুযোগ দিবে। এইসব অধ্যাদেশ ছাড়াও আরো বেশ কয়েকটা অধ্যাদেশ বিএনপি সংসদে তোলে নাই, যেমন গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, যেই অধ্যাদেশে দুদকের তদন্ত আর গোপন অনুসন্ধান ক্ষমতা বাড়ানো হয়েছিল, ওইটা বাতিল হয়ে গেছে। এছাড়াও আরো অনেকগুলো অধ্যাদেশ আছে, এই সবগুলা অধ্যাদেশ আপাতত বাতিল হয়ে যাবে। বিএনপির এতক্ষণ অনেক সমালোচনা করা হয়েছে, তবে প্রত্যেকটা পয়েন্টে বিএনপিরও নিজস্ব লজিক আছে। প্রধানমন্ত্রীর পলিসি আর স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানের মতে এইগুলা এই মুহূর্তে বাতিল হইতেছে, কিন্তু
নতুন করে আবার বিল আসবে, কারণ সরকার মনে করে এই আইনগুলোর জন্য আরো অনেক আলাপ আলোচনা আর সংশোধনের দরকার আছে। এই অধ্যাদেশগুলা অন্তর্বর্তীকালীন সরকারের মত, কিন্তু এইখানে বিএনপির আলাদা চিন্তা ভাবনা আছে। ওই যে এক্সাম্পল দিছিলাম চাটগাঁয়াদের মেজবানি মাংস খাওয়ার ঘটনা, ওই কাহিনী এখানে হইতেছে। এছাড়াও আইনমন্ত্রী ওই ব্যাপারে বলছেন ১৩৩টা অধ্যাদেশের মধ্যে তো ভাই ৯৭টা একদম হুবহু, ১৩টা অধ্যাদেশ সংশোধিত আকারে আর ৭টা অধ্যাদেশকে রহিতকরণ হেফাজতে পেশ করা হয়েছে, আর উপস্থাপনা করা হয় নাই ১৬টা অধ্যাদেশ। এখানে আইনমন্ত্রীও সেম লজিক দেন যে এগুলোর আরো বেশি যাচাই বাছাই করা প্রয়োজন। আমি বিএনপির পক্ষের লজিকটাও জানায় রাখলাম, এবার ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের। গত নির্বাচন আপনাদের মনে আছে, আপনারা গণভোটে হ্যাঁ আর না দিছিলেন। বৈধ ভোটের ৬৮% এর বেশি পায়া হ্যাঁ ভোট জয়যুক্ত হইছে। ৪টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট ছিল। এই ৪টা পয়েন্ট এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। এই ৪টার মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা তৈরি করবে ২ নাম্বার পয়েন্টটা, যেইখানে বলা হইতেছে আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর যে প্রাপ্ত ভোট তার অনুপাতে ১০০ জন সদস্য হবে একটা উচ্চ কক্ষে, আর সংবিধান সংশোধন করতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। কিন্তু এইখানে বিএনপির দ্বিমত আছে। বিএনপি তাদের ইশতেহারে বলছে সংসদে যার যত আসন আছে সেই অনুপাতে উচ্চ কক্ষের আসন সংখ্যা সেইটা নির্ধারিত হবে। যদিও গণভোট চলাকালীন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু হ্যাঁ ভোটের পক্ষেই প্রচারণা চালাইছিলেন। এখন ধরে নিম্নকক্ষে যত আসন সংখ্যা আছে ওইটার অনুপাতেই যদি উচ্চকক্ষ গঠন করা হয়, তাইলে আর এই উচ্চকক্ষের দরকার কি? বিএনপি জোট ১০০টার মধ্যে ৭০টা, জামাতে ইসলামী অন্তত ২৬টা, এনসিপি ২টা আসন পাইতে পারে। এর বিপরীতে গণভোটে থাকা প্রস্তাব অনুসারে ভোটের সংখ্যার যে আনুপাতিক হার আছে ওইটার বিবেচনায় যদি উচ্চকক্ষ নির্ধারিত হয়, বিএনপি জোটের আসন সংখ্যা কইমা হবে ৫২ থেকে ৫৩টা, আর জামাত জোটের হাতে থাকবে অন্তত ৩৮টা। মানে বুঝতেছেন পুরা হিসাবটাই পাল্টায় যাইতেছে। যেই দল একদম মেজরিটি নিয়ে বইসে আছে সংসদে, তাদের ক্ষমতার ভারসাম্য আনার জন্যই তো এই উচ্চকক্ষ করা হয়েছিল। এখন ওইখান থেকে সইরে আসলে উচ্চকক্ষ নামে একটা আলাদা জিনিস রাখার আসলে কোনোই মানে নাই। গণভোটের হ্যাঁ বা না নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাইছিলাম, আপনারা ওইখানে আরো বিস্তারিত জানতে পারবেন। আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল বিএনপি সংসদের মধ্যে এই অধ্যাদেশগুলো নিয়ে যে একটা উথাল পাথাল করতেছে, এইটার পিছনের লজিকগুলা কি কি, মানুষ এগুলার সমালোচনা কেন করতেছে, আর এইটার পক্ষে বিএনপির আসলে কি কি লজিক আছে, এই দুইটা জিনিস আপনাদের সামনে রাখা। ব্যাখ্যাগুলো একটু কঠিন মনে হইতে পারে আপনাদের কাছে, কিন্তু এই প্রত্যেকটা জিনিস আপনার নিজের লাইফের সাথে সম্পর্কিত, এটা মনে রাখেন। এজন্য এগুলা জানা, এগুলা বুঝা আপনার জন্য খুবই দরকার। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।